গুমে অভিযুক্ত ২৫ কর্মকর্তার মধ্যে ১৫ জন সেনা হেফাজতে। আত্মগোপনে মেজর জেনারেল কবির। অপরাধের বিচারে দৃঢ় অবস্থান সেনাবাহিনীর। আইনি ব্যাখ্যা সাপেক্ষে ট্রাইব্যুনালে হাজিরের বিষয়ে সিদ্ধান্ত। সেনাবাহিনী কিছু করে না, তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যে যদি ভুলভ্রান্তি করে থাকে, অবশ্যই বলেছে ইনসাফ ইজ নাম্বার ওয়ান। উইল স্ট্যান্ড ফর দ্য জাস্টিস অ্যান্ড নো কম্প্রোমাইজ উইথ দ্য জাস্টিস। জাতিকে সর্বোচ্চ সুন্দর নির্বাচন দিতে কাজ করার অঙ্গীকার সেনাবাহিনীর। জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো একটা ক্রেডিবল ইলেকশন যাতে হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামায়াতের। কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব দেয়নি জনগণ, মন্তব্য আমির খসরুর। উপদেষ্টা নয়, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার। গুম খুন মুক্ত ব্যবস্থার তাগিদ উপদেষ্টাদের। জুলাই সনদে সমাধান দেখছেন বদিউল আলম। জাতীয় পার্টির সমাবেশ ঘিরে উত্তেজনা, কাকরাইলে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। নেতাকর্মীদের সরিয়ে দিল পুলিশ। এবং গাজামুখী যাত্রার উদ্দেশ্য ছিল ইসরায়েলি অবরোধ ভাঙা। কারামুক্ত হয়ে দেশে ফিরে জানালেন আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব জনগণ দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পিআর ও জুলাই সনদে জনগণের ম্যান্ডেট লাগবে জানান বিএনপি নেতা। দুপুরে কসমোস সেন্টার আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে জামাত আবারও পিআর পদ্ধতির পক্ষে অবস্থান তুলে ধরে। দেশের ভালোর জন্য সবাইকে ছাড় দিয়ে ঐক্য তৈরি করে নির্বাচনের পথে হাঁটার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে ৩ দফা আলোচনার ফসল জুলাই সনদ। ১৫ অক্টোবর রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষর করবে। সবকিছু অনেকটাই একমতে পৌঁছলেও রাজনীতির আলোচনা চলছে এখনও নির্বাচন পদ্ধতি নিয়ে। ঐক্যমত্য কমিশন সংলাপ করেছে উচ্চকক্ষে পিআর নিয়ে। জামাত সহ বেশ কিছু দল ২ কক্ষে পিআর নিয়ে এখনও সরগরম। তবে সেমিনারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ২ কক্ষের পিআর নিয়ে যুক্তি তুলে ধরলেও বলছেন দেশের জন্য যে পদ্ধতি ভালো সেই পদ্ধতিতেই নির্বাচন হোক। পিআর পদ্ধতিকে ইলেকশন সিস্টেম হিসাবে নীতিগতভাবে নেন, আর পদ্ধতি আপনি অনেকগুলো বলেছেন, আমরা সেটা জানি। তো কোনটা নেবেন, বাংলাদেশের উপযোগী কোনটা সেটাই নেন। গণ অধিকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দল নিম্নকক্ষে এই মুহূর্তে পিআর পদ্ধতি দেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেন। পিআর হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে বলে মনে করেন তারা। নিম্নকক্ষে পিআর হলে স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না। সকাল বিকাল রাতে মধ্যরাতে ফজরের আগে ফজরের পরে সরকারের এমপি মন্ত্রীরা কেনাবেচা হতে পারে। ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনা করে যখন আপনার সিদ্ধান্তের জায়গায় এসছেন, এটা নিয়ে রাজপথে যখন আবার কর্মসূচি, যখন আবার বিক্ষোভ, যখন আবার সমাবেশ, তখন বোঝা যায় যে লক্ষ্যটা কি পিআর নাকি অন্য কোনো লক্ষ্য আছে। কেউ মানে অনেকেই বলেছে যে আমরা লোয়ার হাউসে পিআর বলছি না, কিন্তু মনে করি আপার হাউসে পিআর হতে পারে। বাংলাদেশে যদি এখন আপনি ভোটের বাজার ঘুরে আসেন, দেখবেন কোনো মানুষ পিআর বোঝে না যারা ভোট দেবে। এবি পার্টির চেয়ারম্যান সবাইকে ছাড় দিয়ে নির্বাচনের দিকে হাঁটতে বলেন। পিআরের তো কিছু ভালো দিক আছে, কিন্তু বিএনপি সব খারাপগুলাই বলবে, ভালোর একটাও বলবে না। আবার জামাত হচ্ছে পিআরের পক্ষে, সে এমনভাবে পিআরের পক্ষে বলবে মনে হচ্ছে যেন পিআর হচ্ছে আরবের খুরমা খাজুর, এটা ছাড়া আর বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। পিআর পদ্ধতি নিয়ে যারা পক্ষে তাদের জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনতে বলেন আমির খসরু। কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব জনগণ দেয়নি বলেও এ সময় মন্তব্য করেন তিনি। সব জায়গায় ঐক্যমত্য তা তো না। এখন কি আপনি যে বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই, আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন? পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই।
তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান আগামী 2 বছর তো আপনাকে গণভোটই করতে হবে। ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ তো এই দায়িত্ব দেয় নাই। সব দলই দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিএনপি ও জামাত। জনগণ অন্তর্বর্তী সরকারকে শতভাগ নিরপেক্ষ দেখতে চায় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি মিয়া গোলাম পরওয়ারের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আসামা হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার গাজীপুরের কাপাসিয়ায় আয়োজন করা হয় স্মরণ সভার। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, উপদেষ্টাদের কয়েকজন কোনো দলের পক্ষপাতিত্ব করছেন। নির্বাচনের সময় সরকার ও উপদেষ্টাদের শতভাগ নিরপেক্ষ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। আর বিলম্ব নয়, আর কারোর জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। এদিকে প্রশাসন উপদেষ্টাদের কেউ একটি দলকে ক্ষমতায় আনতে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার এক অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান তিনি। নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা, কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন। অন্যদিকে নির্বাচনের আগে সংস্কারের তাগিদ দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রংপুরের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে জানান, নির্বাচনী জোট নিয়ে জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গেই বৈঠক করেনি। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, কিন্তু সে প্রস্তুতি যেন অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সকল দলের কাছে গ্রহণযোগ্য হয়। জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া র্যাব, পুলিশ ও বিজিবি সেনা সদস্যদের দ্রুত বিচারের দাবি জানান আক্তার হোসেন। সবথেকে গুরুত্বপূর্ণ একটা শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ। সকলে জানেন যে জাতীয় নাগরিক পার্টি গুমের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া চাকরিরত 15 জন ও একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। বিকেলে সেনা সদরে ব্রিফিংয়ে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, আত্মগোপনে রয়েছেন মেজর জেনারেল কবির আহমেদ। আইনি ব্যাখ্যা সাপেক্ষে ট্রাইব্যুনালে হাজিরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতিকে সর্বোচ্চ সুন্দর নির্বাচন দিতে কাজ করছে সেনাবাহিনী। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 30 জনের বিরুদ্ধে গেল 4 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 25 সেনা কর্মকর্তা রয়েছেন। গ্রেফতারি পরোয়ানা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে শনিবার ব্রিফিং করে সেনা সদর জানায়, এখনো পরোয়ানার কপি হাতে পায়নি সেনাবাহিনী। পরোয়ানাভুক্ত 25 সেনা কর্মকর্তার মধ্যে অবসরে থাকা 1 জন ও কর্মরত 15 জন সহ 16 জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে। আর মেজর জেনারেল কবির আহমেদ আত্মগোপনে রয়েছেন। যাদের নাম বেরিয়েছে প্রায় 25 জন। 25 জনের ভিতরে বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিপ্রা রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15। বোঝা গেছে? এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর না, যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা
আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। 22 অক্টোবর অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার নির্দেশনা আছে, তবে সেনাবাহিনী বলছে আইনি ব্যাখ্যা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হোম কমিশনের যে সেকেন্ড রিপোর্ট, যেটা ইন্টারিম রিপোর্ট, ওখানেও তারা বলেছে অ্যাজ অ্যান অর্গানাইজেশন বাংলাদেশ আর্মি ওয়াজ নট অ্যাট অল ইনভলভ উইথ ডিসঅ্যাপিয়ারেন্স, ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স। এটা কতিপয় আমাদের অফিসার হয়তো র্যাবে ছিল, হয়তো ডিজিএফআইতে ছিল, ইত্যাদি জায়গা থেকে, নট ইনসাইড আর্মি থেকে কিন্তু না। আপনারা এটাও একটু ক্লিয়ার করে নিন যে এই আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে 15, 16, 17 জন যাদের কথা বললাম, এই সবগুলোই যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। যারা গুম হয়েছেন তাদের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী এমন মন্তব্য করে এই সেনা কর্মকর্তা জানান, রায় যা আসবে তা মেনে নেবে সেনাবাহিনী। ফেব্রুয়ারিতে জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান এই সামরিক কর্মকর্তা। এটা মানে আমাদের ফোরকাস্ট, যেটা আমাদের নির্বাচন কমিশন থেকে অলরেডি বলেছে, এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের ট্রেনিং, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্রমোশন, আমাদের পোস্টিং, যাবতীয় যা আছে এইটা নিয়ে আমরা এইটাকে ফোকাস করে সাজিয়ে নিচ্ছি। গুমের ওয়ারেন্ট বাহিনীর প্রতি মোরালি আঘাত করেছে। গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয়, অন্য বাহিনীতে থাকার সময় তারা অপরাধে জড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সরি, আমি একটু লম্বা করে বলছি বলে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টাদের নয়, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর গুম খুন মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থার সংস্কারে জোর দিলেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তারা। সংবিধান ও রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ সইয়ে প্রস্তুত রাজনৈতিক নেতারা। রাজনৈতিক স্থিতিশীলতার এই উদ্যোগের মধ্যেই উপদেষ্টাদের অনেকের সেফ এক্সিটের আলোচনা এখন তুঙ্গে। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এ নিয়ে মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উপদেষ্টাদের নয়, অসুস্থ রাষ্ট্র কাঠামো থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। গুম খুন মুক্ত ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয়। উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। আর মানবাধিকার রক্ষা ও বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাই প্রধান বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রস্তাবিত খসড়ায় জাতীয় মানবাধিকার কমিশনকে দেয়া হয়নি মামলা করার এখতিয়ার। নতুন করে যে উদ্যোগ নিয়েছেন, আমি এই কমিশনকে আরেকটু শক্তিশালী করার জন্য একটু ওয়েল থট দেওয়ার জন্য বলবো। দিস ল উইল অ্যাকচুয়ালি বি কমপ্লিমেন্টেড by the police commission, media commission, so this will not be a standalone piece of law. এদিকে এফটিসিতে গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থার সংস্কার দরকার। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারী ব্যবস্থা রেখে গিয়েছে। আবারও যদি সেই রকম স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়, আবারও আপনাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাই এই গণভোটটা যাতে পাস হয় সেই রকম সর্বশক্তি নিয়োগ করবেন আপনারা। জুলাই সনদ নিয়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে সর্বশক্তি নিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান সুজন সম্পাদক। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে চোখের জলে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শেষ বিদায়। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। কর্মী সমাবেশকে কেন্দ্র করে আবার উত্তপ্ত কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকা। দফায় দফায় ঘটেছে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ করে পুলিশ।
স্বপন আহমেদের রিপোর্ট। শনিবার বিকেল ৩টায় কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি। এর মধ্যে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিকেল ৩:৩০টায় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে নেতাকর্মীরা অবস্থান নেন অলিতে গলিতে। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ জানায় অনুমতি ছাড়া রাস্তা আটকে কর্মসূচি পালন করছিল জাতীয় পার্টি। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। বারবার অনুরোধ করলেও সরেননি তারা। সমাবেশের অনুমতি ছিল না, বারবার বলার পরেও যখন শোনে নাই তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আপনারা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং ওই যে আমরা ওয়াটার ক্যাননটা দিছি, আর অন্য কোনো কিছু করাও হয় না। জাস্ট ওনারা বিভিন্ন দিকে সরাই সিটে চলে গেছে। সন্ধ্যায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান জাতীয় পার্টির মহাসচিব। স্বীকার করেন অনুমতি না পেলেও পুলিশকে জানিয়েছেন তারা। অভিযোগ করেন একটি বিশেষ মহলের নির্দেশে এমন দায়িত্বহীন ঘটনা ঘটিয়েছে পুলিশ। সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রোগ্রামে পুলিশের এই অতিরিক্ত শক্তি প্রয়োগ, এখানে অসংখ্য মানুষ ছিল, স্ট্যাম্পিড হতে পারত, পদদলিত হতে পারত। পুলিশ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন একটি আচরণ করেছে। যে রাষ্ট্র বা সরকার পিক অ্যান্ড চুজ করে আইনের শাসন প্রয়োগ করে, সে রাষ্ট্র বা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব কঠিন। দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত ও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টির মহাসচিব। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, আটক ও কারাগারের অভিজ্ঞতা তুলে ধরলেন আলোকচিত্রী শহীদুল আলম। বিতর্কিত ভূমিকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের সমালোচনাও করেন তিনি। ঘোষণা দেন ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত অধিকার কর্মীদের সমন্বয়ে নতুন প্ল্যাটফর্ম তৈরির। আলোচিত আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলায় অংশ নেন শহীদুল আলম। পরে ইসরায়েলি বাহিনীর হাতে অপহরণের শিকার হন তিনি। কিছুদিন কারাগারে আটক থাকার পর বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় শনিবার দেশে ফেরেন তিনি। পরে বিকালে পান্থপথের দৃকপাঠ ভবনে সংবাদ সম্মেলন করেন শহীদুল আলম। জানান গাজায় পৌঁছার আগেই নৌবহরে আক্রমণ করা হয়, সৃষ্টি হয় ঝড়। এ সময় মোবাইল ফোন ও ল্যাপটপ ফেলে দেন সাগরে। যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরের ডেকে, তখনই আমি মোবাইল ফোন এবং ল্যাপটপ তাড়াতাড়ি ফেলে দিলাম। শহীদুল আলম জানান আটকের পর ইসরায়েলি বাহিনী তীরে নিয়ে নির্যাতন চালায়, গাদাগাদি করে রাখা হয় মরুভূমির গোপন কারাগারে। এ সময় প্রতিবাদ স্বরূপ অনশন করেন শহীদুল আলম ও তার সঙ্গীরা। আনুমানিক 2 ফুট বাই 5 ফুট একটা কক্ষ, তার মধ্যে আমরা 4 জন বসে লোহার ইসের মধ্যে, প্রচন্ড ঠান্ডা, মরুভূমির মাঝখানে একটা জেল আছে, সেইটাতে আমাদের রাখা হয়েছিল। তারপরে আমরা অবশ্য আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হাঙ্গার স্ট্রাইক করব, আমরা খাইনি। অধিকাংশ গণমাধ্যমের গাজা যুদ্ধের বিষয়ে বিতর্কিত ভূমিকার নিন্দা জানান শহীদুল আলম। প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণের সমর্থনের। বাংলাদেশ যেভাবে সাড়া দিয়েছে, যে সারা পৃথিবীতে বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখতে পারে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শেষবারের মতো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হলেন অধ্যাপক, তবে পায়ে হেঁটে নয়। সহকর্মী এবং শিক্ষার্থীদের কাঁধে করে প্রিয় বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন ইমেরিটস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বৃষ্টিস্নাত সকাল থেকে শোকের ছায়ায় ভারী হয়েছিল শহীদ মিনার প্রাঙ্গণ। সাবেক সহকর্মী, বন্ধু এবং শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন তিনি।
রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তার বয়স ছিল ৭৪ বছর। স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বাংলাদেশের কথা সাহিত্যে নতুন ধারার স্রষ্টা। সাধারণত যারা প্রাবন্ধিক হয় তারা হয়তো সৃষ্টিশীলতার দিকে তত থাকে না, কিন্তু মঞ্জুর দু হাতেই দুই বীণা বাজিয়েছে। বাতি ঘরগুলো যদি নিভে যায়, নতুন বাতিঘর তৈরি হতে হবে, না হলে তো আগামী অন্ধকার। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশের শিক্ষা এবং সাহিত্য অঙ্গনে সৈয়দ মঞ্জুরুল ইসলামের অবদানের কথা স্মরণ করেছেন সবাই। সুন্দরের স্বপ্ন কি সবাই দেখে? তো সেই যারা দেখে তাদের একজন হলো কি মঞ্জুরুল ইসলাম। প্রচন্ড নির্লোভ ছিলেন, ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সোমবারের মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। সোমবার মিশরের কায়রোতে অনুষ্ঠেয় শান্তি চুক্তির আলোচনায় যোগ দেবেন ট্রাম্প। এর আগে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন তিনি। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর অন্তত 2 লাখ ফিলিস্তিনি নিজ ভূখণ্ডে ফিরেছেন। সন্ধ্যার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গুমের অভিযোগে 25 কর্মকর্তার মধ্যে 15 জন সেনা হেফাজতে। অপরাধের বিচারে দৃঢ় অবস্থান সেনাবাহিনীর। আইনি ব্যাখ্যা সাপেক্ষে ট্রাইব্যুনালে হাজিরের বিষয়ে সিদ্ধান্ত। উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামায়াতের। কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব দেয়নি জনগণ, মন্তব্য আমির খসরুর। জাতীয় পার্টির সমাবেশ ঘিরে উত্তেজনা। কাকরাইলে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। নেতাকর্মীদের সরিয়ে দিল পুলিশ। এ ছিল সন্ধ্যার সময়ের পর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইরান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গী থাকুন সময়।